আলোর মুখ দেখবে কিনা? আপনার দেখুন, কথাতেও এক ধরনের হতাশার সুর পাওয়া আমার যাচ্ছে। কথার মধ্যে থেকে আপনি ইনপুট করেন না। আমি সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আঁধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। আগে এক মাস করে হতো, এখন সেটা 6 মাস করে বাড়ছে। ওরা জানার বিষয় না, আমরাই তো কিছু জানি না, এখন ওদেরকে কেমনে অ্যান্সার দেবো? মানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কোনো আন্তরিকতা, তাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি ফেস করছেন, আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই। দেখুন, এই যে রামিসার ঘটনাটা ঘটলো এবং রামিসার যেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা দেখেন, ঘটনার তাৎক্ষণিক অব্যবহিত পরে আসামিরা গ্রেপ্তার হয়েছে, আসামিরা দোষ স্বীকারোক্তি দিয়েছে, প্লেস অফ অকারেন্সে পুলিশ তাৎক্ষণিকভাবে গেছে, আলামত সংগ্রহ করেছে, সাক্ষী যে সাক্ষ্য গ্রহণ করেছে, করে একটা আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু মামলাটা বিচারের পর্যায়ে গেছে। এবং এটা অল্প সময় হয়েছে, কারণ কি, আপনার নতুন করে কোনো করতে হয়। বর্তমান যারা তদন্ত করছেন তারা তো তারা না যারা ঘটনার অবহিত পরে গিয়েছিলেন। এটা তো আপনাকে বুঝতে হবে। আর এমন একটা ঘটনার আমরা তো কেউই প্রত্যাশা করবো না যে একটা কোনো, অবশ্যই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের দায়িত্ব। কিন্তু এটাও মনে রাখতে হবে যে যাদের তদন্তকারী সংস্থারা কিন্তু তথ্য, উপাত্ত, প্রমাণ, সাক্ষ্যের উপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন দেন। সময় হয়েছে সেই গভর্নমেন্ট চলে যাওয়ার পর, ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি একটা আশা আলো দেখেছিলাম, এবং তারপরে তো টাস্কফোর্স গঠন করা হলো। আমরা আশা করলাম যে এবার হয়তো হবে, 6 মাস একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। 6 মাস পর নতুন গভর্নমেন্ট যখন আসলো, এই কয় মাসে কিন্তু এই গভর্নমেন্ট আসলে এই বিচারটা নিয়ে, তদন্ত নিয়ে একটা কোনো কোনো শব্দ আসলে ব্যবহার করেননি। তা আমাদের তো আসলে হতাশা, আমরা এমনি হতাশা ডুবে আছি। তাও তো আমরা আসলে যতদিন বেঁচে আছি এটার আশা খুঁজবো। আর ইন্টারিম গভর্নমেন্টের পর যে টাস্কফোর্স, তারা কিন্তু এখন আছে এবং লম্বা সময়, তারা 1.5 বছর ধরে মতো করছে। আগে এক মাস করে হতো, এখন সেটা 6 মাস করে বাড়ছে। আমাদের তো আসলে একটাও তো আমাদের তো কিছু, মানে ওনার কোনো কথা বলে না। এবং আমি বললাম যে টাস্কফোর্সের আসলে, আমি টাস্কফোর্স হেডকে কোনোদিন দেখিনি। তার সাথে কোনো, তারা বলছে তারা একদিন ডাকবে, তার একদিন বাসায় গেছে আমাদের সাথে কথা বলতে, মেঘের সাথে কথা বলেছে। তো কিন্তু তারপরে তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় না। তাকে যখন বলবে কোনো কথা, যে পিবিএ ডিজিজি, ওনাকে যে বলবো যে আসলে কি করছেন, এটা জানার অধিকার আমাদের আছে। এবং আসলে মেঘ এটা তো খুব ফ্রাস্ট্রেটেড। ও আমাকে প্রতিদিন বলে আসলে কি হচ্ছে কি, মানে আগে তো একটা কিছু দেখতাম যে 1 মাসের পিছাচ্ছে কিছু একটা, এখন তো কোনো কিছুই নাই, কার সাথে কথা বলবো। আমরা এটা নিয়ে আসলে আপনার কাছে এসেছি, এবং একটা তো আমাদের আসলে কোনো কিছু তো একটা আসলে জানা দরকার যে আসলে কি হচ্ছে। তারা যদি নাও পারে, অগ্রগতির কি কি কারণে, সবাই সবাই যে যার মধ্যে আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে, যে আগের গভর্নমেন্ট করেছে বা আগের তদন্তকারী কর্মকর্তা করেছে, তাদের অগ্রগতি কি, তারা এই 16 মাসে কি পেলো, কিছু তো একটা আসলে আমাদের তো মানুষ যা জানার দরকার নেই। বা এই যে চুপচাপ থাকা, এই যে বললো যে নথি পুড়ে গেছে, এগুলো তো অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে, যেটা আসলে আমাদের কিন্তু মানসিকভাবে, আমরাও যেমন আসলে প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে যাই, মানুষের একটা কোয়ারি থাকে, তারাও নানা রকম গল্প বলে, যেটা আসলে আমাদেরকে মেন্টালি এফেক্ট করে। 14 বছর পর এসে আসলে মেন্টালি এফেক্ট করে। সো এই যে একটা আসলে, এই যে একটা মানে একটা ফ্রাস্ট্রেটিং জীবন, আসলে এটাতে মুক্তি আসলে আমরা ভয় পাবো। আমরা তো বিচার চাবো, বিচার সারা জীবনই চাবো। কোনো তারা আসবে, তাদের পোস্টিং হবে, তারা চলে যাবে, আমরা অন্তত ঘুরতে থাকবো। এটার একটা তো কিছু থাকতে হবে। আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করে যে লাইক তোমাদের অবস্থা কি, এইসব কিন্তু তখন উত্তর দিতে পারি না। And অনেকজন বলে যে like, উত্তর দিতে পারি না, মানে আমাদের কোনো অ্যান্সারই থাকে না। এখন আমরা জানিও না কিছু কি চলতেছে, আমাদেরকে জিজ্ঞেস করে। মানে আসল মানে জিনিসটা আসলে মানে ওরা জানার বিষয় না, আমরাই তো কিছু জানি না, এখন ওদেরকে কেমনে অ্যান্সার দেবো? মানুষ যে বলে আমাদের বিচার হবে না, আমি হয়তো ওর যে ব্যাপারটা, রিয়েলিটিটা আমি ভালো বুঝি, কিন্তু ওর মানুষের থেকে এটা শোনার আসলে, মানে জিনিসটা শোনাটা যে কি লেভেল, আসলে আমাদের রাতের যেসব ফ্যামিলি এখন আসতেছে বিচারহীনতায় ভুগে ভুগে, তারাই একমাত্র বুঝতে পারবে। এছাড়া কারোর পক্ষে সেটা বোঝা সম্ভব না। এবং বর্তমান সরকারের প্রায় 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে। এর মাঝখানেই কিন্তু মামলাটি প্রথমবার হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সামনে এসেছে, এবং যেখানে আমরা সময় নিয়েছি। এবং এই সময়টা তদন্তর স্বার্থে তদন্তকারী কর্মকর্তা এবং তদন্তকারী সংস্থা টাস্কফোর্সের চাহিদা মোতাবেক। আমি যে কথা আগেই বলেছি যে তারা যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টির কথাগুলো বলেছে, সেগুলো কিন্তু আমি আদালতকে অবহিত করেছি, আপনাদেরকেও করেছি। যে সে সময় একটা রাজনৈতিক সরকার ছিল, এবং সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার অবহিত পরে সেখানে গেছেন, সাংবাদিকরা গেছেন, মিডিয়া কর্মীরা গেছেন।
এবং সে সময় দায়িত্বরত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, বড় বড় ব্যক্তি, তারাও সেখানে গেছে। মামলাটা প্রাথমিকভাবে থানা, দুদিন পরে ডিবি, পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক র্যাব এবং সর্বশেষ টাস্ক ফোর্স। তো যে কথা বললাম যে কোনো ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে কিংবা, তো তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। এবং প্রাথমিকভাবে যারা যাদের তত্ত্বাবধানে থাকার করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। অর্থাৎ তদন্তের যে ওনাদেরকে যখন দায়িত্বটা দিয়েছে তখন তাদের দীর্ঘ বিলম্ব ঘটেছে, বছরের পর বছর বিলম্ব ঘটেছে। এটা তো বাস্তবতা মানতে হবে। আপনি যদি আজকে 15 বছরের কোনো ঘটনা যদি আমাকেও তদন্ত করতে দেন, তার যদি কোনো একটা চেইন না থাকে ঘটনা প্রবাহের সঙ্গে, ডকুমেন্টারি এভিডেন্সিয়ালি, তা আমিও তো কোনো কিছু করতে পারবো না। তো তারা সেইটা চেষ্টা করছে এবং আমাকে এও বলেছে যে তারা নানাভাবে চেষ্টা করছে এই সমস্ত ব্যক্তিগুলোর কাছে অ্যাক্সেস পাওয়ার জন্য। তো আমি তাদের যে বিচার প্রার্থনার যে আকুতি, সে আকুতির সঙ্গে আমি অবশ্যই সমব্যথী। বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা, যে কোনো অপরাধ, তার বিচার হবে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কল্যাণ। কিন্তু এত বড় একটা আলোচিত, যেখানে আমাদের সাংবাদিক সমাজ শুধুমাত্র না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত পরিচিত এই ঘটনা প্রবাহ। তো আমরা আজকে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মেঘ, আমি সবসময় সে ছোটোবেলায় দেখেছি ঘটনার অব্যবহিত পরে আমার তদন্তকারী কর্মকর্তারা বলেছে অতি সম্প্রতি তার মেমোরি থেকে যা আসছে সেগুলো সে রিট্রিভ করার চেষ্টা। এটুকু মনে করি আপনাদের এই কনসার্নটা আমি যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের কাছে আমি তুলে ধরব। ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে আমি আমার অফিসে চায়ের দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন এবং আমি ওনাদের কাছে আপনাদের এই আবেগের জায়গাটা, আপনাদের এই উৎকণ্ঠার জায়গাটা, এটা আমি তুলে ধরবো, এটুকু আমি বলতে পারি। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনার কথার মধ্যেও এক ধরনের হতাশা মনে হচ্ছে যে তদন্তটা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা। আপনার কথাতেও এক ধরনের হতাশার সুর পাওয়া আমার যাচ্ছে। কথার মধ্যে থেকে আপনি ইনপুট করেন না। আমি ঘটনা প্রবাহ বললাম, আমি কোনো মন্তব্য করি নাই। এই যে আপনার হতাশা এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনীতি বলবেন। আমি বলছি আমি একজন আইনজীবী, আইনের মধ্যে, কাঠামোর মধ্যে, তথ্য প্রমাণের মধ্যে যতটুকু আমার জানা, ওনারা আসছে ওনাদের বলার জন্য সেটুকু বললাম। সুতরাং দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, যেটা বলছি। আমি তো আপনাকে কাউকে ছোট করে আমি একটু অ্যাড করি। না কেন পূর্বের যে তদন্ত তারা তো বলেছেনি কেন করতে চায়, তারা তো সেটা আমরা সেটা প্রতিবেদন দেখবেন। স্যার ব্যক্তি চলে যেতে পারে, ব্যক্তির প্রস্থান হতে পারে, কিন্তু যে তথ্য উপাত্ত আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলো কি তারা নিয়ে গেছে সাথে করে, নাকি নষ্ট হয়ে গেছে, নাকি আমি যতটুকু, তারা আমাকে যেরকম বলেছেন যে সে সময় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা তদন্তর দায়িত্বে ছিলেন, ঘটনার অব্যবহিত পরে যারা ঘটনাস্থলে গিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা ট্রেস করে তাদেরকে অ্যাক্সেস করতে পারছেন না। আমরা যেটা বুঝতে পেরেছি, ওনার মধ্যে একটু আশা হতো এবং খুব ব্যথিত যে এতদিন পরও 14 বছর হয়ে গেছে, পারছে না। এখন কি আপনার কথা প্রেক্ষিতে বা যেভাবে এগোচ্ছে তাতে কি তারা আশার আলো দেখতে পাবে? এখানে আমাকে দিয়ে কোনো মন্তব্য করানোর চেষ্টা করেন না আপনারা। আমায় কোনো মন্তব্য করছি না। ইটস এ প্লেসিং মাই ফ্যাক্টস। যতটুকু তথ্য আমি জানি ততটুকু আপনাকে বললাম। আমাকে দিয়ে কোনো মন্তব্য করেন, আমি কোনো মন্তব্য করব না। আমি বলছি যা ঘটনা প্রবাহ, যা ফ্যাক্ট, আমি সেটুকু আপনাকে উপস্থাপন করলাম। একটা প্রোগ্রেস রিপোর্ট তারা আদালতে জমা দিয়েছে। এই প্রোগ্রেস রিপোর্ট আমি দেখেছি, আদালতের অনুমতি নিয়ে আমি পড়ার সুযোগ হয়েছে। সেই প্রোগ্রেস রিপোর্টে ওনারা নানান কথা বলেছেন, কিন্তু কোনো কনক্লুশন ড্র করেন। ওনারা বলেছেন যে এখানে যে কয়টা হাইপোথিসিস ধরে ওনারা অগ্রসর হয়েছেন, তার অনেক কিছুর ক্ষেত্রেই না 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 না। যেহেতু এখানে স্টিল ইনভেস্টিগেশন, বাকিটা তো এখানে বলা যাচ্ছে না কোনটাকে ওনারা না বলছেন। তো আমরা 7 তারিখে কোর্ট খুলবে। 7 তারিখে ওই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস যেটা জমা দিয়েছেন কোর্টে, এটার একটা কপি পাওয়ার জন্য আমরা আদালতে একটা আবেদন করব।
যেন আমরা একটা কপি পেতে পারি, এবং সেখানে কতগুলো প্রশ্নের আনসার হয়তো তখন ম্যাগও জানতে পারবে, বাদীও জানতে পারবে যে কোন ডাইরেকশনে এই তদন্তটাকে অগ্রসর করা হয়েছে। আমি আশা করি আদালত আমাদের এই দরখাস্তটা মঞ্জুর করে তাদের পরিবারকে এই প্রোগ্রেস রিপোর্টের আংশিক পার্টটা দেখার সুযোগ করে দেবে। শিশির ভাই, আপনি যখন 5 আগস্টের পরে যখন এই মামলাটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে যখন আসলো, আপনি প্রথম যে ব্রিফিংটা করেছিলেন, আমার যতটুকু মনে হয় আপনি খুব কনফিডেন্টলি বলেছিলেন যে এইটা এবার একটা আলোর মুখ দেখবে, কারণ আগের যে সরকার ছিল তারা যেহেতু তার সরকারের আমলের ঘটনা, এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে নানাভাবে, এইবার এটার একটা আলোর মুখ দেখবে। সেই জায়গায় কি আপনি সেই আলো এখনও দেখতে পাচ্ছেন, নাকি আলোটা আবার অন্ধকারে মিলিয়ে গেল? আলো আধারের মাঝখানে আছে। এই অর্থে আলো আধারের মাঝখানে আছে, আগে তো কোনো প্রোগ্রেস রিপোর্ট দেখি নাই। আমি এবার 161 দ্বারা কতগুলো জবানবন্দি আছে কিন্তু ফাইলে। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে সেই তদন্তগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি ফাইলে রেকর্ড আছে, এবং আমি দুটো ডিএনএ রিপোর্টও দেখেছি। একটা রিপোর্ট তো আমেরিকান একটা ইনস্টিটিউশন থেকে করা, এবং বাংলাদেশের তখনকার দিনের কর্তৃপক্ষ আমেরিকাতে পাঠিয়েছিলেন কনফার্মেশনের জন্য, ডাবল চেকের জন্য যে ডিএনএ রিপোর্টটা ঠিক না বেঠিক। তার রিপোর্টটাও এখানে আছে। এই জন্যই আমার মনে হয় প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে, সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।